নমস্কার, বার্তালিপি বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই হেডলাইন্স। রাজধানীর বাইরে কোকড়াঝাড়ের উৎসবের মেজাজে বিধানসভার প্রথম অধিবেশন শুরু। এপিএসসি দুর্নীতি নিয়ে বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট দাখিল করলেন মুখ্যমন্ত্রী। সর্বানন্দ ও আমার সময়ে বড়ভূমিতে একজন মুসলমানেরও সংঘর্ষে মৃত্যু হয়নি, দাবি হিমন্ত বিশ্ব শর্মার। গৌরব গগৈ বিতর্কে পাক নাগরিকের বিরুদ্ধে এফআইআর সিআইডির। 4 সদস্যের সিট গঠন, 26 মানুষ জবাব দেবেন, একসুর গগৈ ভূপেন বরাদের। বীরেন সিংই হিংসার পেছনে, 500 টাকার বিনিময়ে ময়রা পাইবির প্রতিবাদ। মণিপুরে যুব মোর্চার নেতার বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য। এবারে বিস্তারিত খবর। রাজ্যের রাজধানীর বাইরে প্রথমবারের জন্য কোকড়াঝাড়ের বজালিতে সোমবার থেকে শুরু হলো বিধানসভার ঐতিহাসিক অধিবেশন। এদিন সকাল থেকেই এই অধিবেশন নিয়ে উৎসবের মেজাজে ছিল গোটা বড়ভূমি। 7 সকালেই চার্টার্ড বাসে করে রাজ্যের সব মন্ত্রী বিধায়ককে গুয়াহাটি থেকে কোকড়াঝাড়ে নিয়ে আসা হয়। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের প্রথম দিনই আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এপিএসসি দুর্নীতির তদন্তে গঠিত বিপ্লব শর্মা কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট সদনে দাখিল করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল আচার্য বর্তমান সরকারের আমলে অসম যে উন্নয়নের পথে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন। তবে বাজেট অধিবেশনের প্রথম দিন সবার নজর ছিল বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টের প্রতি। 2013-14 বর্ষে এপিএসসির অধীনে কম্বাইন্ড এন্ট্রান্স এক্সামিনেশন বা সিইই নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। গঠন করা হয়েছিল হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বে একজনের কমিশন। এতদিন পর্যায়ক্রমে কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাকেশ পালের জমানায় ঘুষ দিয়ে পাওয়া এসিএস ও এপিএস আধিকারিকদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে শাস্তিমূলক ব্যবস্থা রাজ্য সরকার নিলেও পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করায় এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল সরকারকে। সোমবার সেই রিপোর্ট জারি করে এই বিতর্কের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী। এই রিপোর্ট খতিয়ে দেখে সেই সময় তরুণ গগৈ সরকারের কোন কোন মন্ত্রী বা প্রভাবশালী নেতা জড়িত ছিলেন তা আগামী 2-1 দিনের মধ্যেই প্রকাশ্যে আসবে বলে মনে করা হচ্ছে। এতে করে 26-এর আগে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় ওঠারও সম্ভাবনা রয়েছে। বড়ভূমিতে আমি সব মিলিয়ে 8টি রাত কাটিয়েছি। একসময় হিংসা জর্জর এই অঞ্চলে মুখ্যমন্ত্রী বাদ দিন কোনো শীর্ষ আমলা পর্যন্ত পা রাখতে ভয় পেতেন। সেই বড়ভূমিতে আমি 8টি রাত কাটিয়েছি। অসমের কোনো মুখ্যমন্ত্রী আমার মতো এতদিন বড়ভূমিতে কাটাননি। বজালিতে সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিন বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন তার ভাষণে অসমে যে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে তার ছবি তুলে ধরেন। জানান, আজকের অসমে আন্দোলনের আর হিংসার কোনো ঘটনা নেই। প্রমোদ বড়ভূমির দায়িত্ব নেওয়ার পর একটি গুলির শব্দও পাওয়া যায়নি। সর্বানন্দ সোনোয়াল ও তার জমানায় বড় অঞ্চলে একজন মুসলমানেরও মৃত্যু হয়নি। বড় আন্দোলনের জনক উপেন্দ্রনাথ ব্রহ্মকে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি জানাতেই কোকড়াঝাড়ে এই ঐতিহাসিক অধিবেশনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রীর ভাষণের সময় নির্দল বিধায়ক অখিল গগৈ তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে সদন একটা সময় উত্তপ্ত হয়ে ওঠে। ইয়াত আহি বহি অসম বিধানসভা কোকৰাঝাৰৰ বিটিআৰ ভৱনত আহি অসম বিধানসভা কৰা ইট ৱাজ নট এ ইজি ইছ্যু। কোনেও কৰিব পৰা নাই। কোনো অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বড়োলেণ্ডত এখন ৰাজনৈতিক সভা কৰি পোৱা নাই। কোকৰাঝাৰত কোনেও পোৱা নাই। ৰোড শ্ব' কৰি পোৱা নাই। অসমৰ কোনো মুখ্যমন্ত্ৰীয়ে ইয়াৰ কলেজৰ বিদায় সভা নৱগাত সভা এখনতো আহি পোৱা নাই। এটলিষ্ট 40টা বছৰৰ ময়ে এজন অসমৰ মুখ্যমন্ত্ৰী, য'ত 8টা দিন বিটিএডিত মই ৰাতি নিশা আছোঁ। বিটিএডিত মই মুক্তভাৱে ঘূৰোঁ, মুক্তভাৱে ৰেলী কৰোঁ, ৰাজনৈতিক সভা কৰোঁ, কলেজত যাওঁ, ইউনিভাৰ্চিটিত যাওঁ। আজি যোৱা কেইটামান বছৰত আমি সেই পৰিৱেশ নিৰ্মাণ কৰিছোঁ। আজি বিটিএডিত অসম বিধানসভা হৈছে। অসম বিধানসভা ক'ত হয় কাৰো প্ৰয়োজন নাই অসমৰ বাহিৰত জানিবৰ কাৰণে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ ডাঙৰীয়াই শুভ বাৰ্তা পঠিয়াইছে, বিকজ দে ৰিয়েলাইজ দ্য ছিগনিফিকেন্স অফ টুডেজ সিটিং। পাকিস্তান যোগ বিতর্কে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বা তার স্ত্রী এলিজাবেথ গগৈর বিরুদ্ধে
কোনো এফআইআর দায়ের করেনি অসম পুলিশ। রবিবার অসম মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানের পরিকল্পনা কমিশনের সঙ্গে জড়িত আলী তৌকির শেখ এবং অজানা কয়েকজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও ইউএপিএ ধারায় সোমবার মামলা রুজু করেছে অসম পুলিশের সিআইডি। সোমবার এ খবর জানিয়ে অসম পুলিশের ডিজি হরমিত সিং সাংবাদিকদের জানান, Yesterday itself, on receiving the cabinet's directives, CID was instructed to file a case. Today morning, CID has filed a case, CID PS case number 5/2025 under sections 48, 152, 61, 197(1) of BNS 2023, read with section 13(1) of the UAP Act against Ali Tokir Sheikh and unknown others. The case has been registered and the investigation has begun. সন্ধ্যার দিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এই মামলার তদন্তে অসম পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করেছে। 4 জনের এই দলের প্রধান হলেন সিআইডির বিশেষ ডিজি এমপি গুপ্তা। সদস্য হিসেবে রয়েছেন এআইজিপি প্রণব জ্যোতি গোস্বামী, মুখ্যমন্ত্রী ভিজিল্যান্স সেলের এসপি রোজি কলিতা ও গুয়াহাটি পুলিশ কমিশনারেটের এডিসিপি মৈত্রী ডেকা। এদিকে এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একজোট হয়ে মাঠে নেমে পড়েছে প্রদেশ কংগ্রেসও। সোমবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ও সাংসদ গৌরব গগৈ একসুরে জানান, এমন ভয় ভীতি বা চাপের কাছে তারা নত হবেন না। সরকারের যে কোনো তদন্তকেই তারা স্বাগত জানাচ্ছেন। রাজনৈতিকভাবে প্রচণ্ড চাপে পড়েই যে রাজ্য সরকার এমন পদক্ষেপ নিচ্ছে তা স্পষ্ট। এর জবাব 26শে অসমের মানুষই দেবেন বলে এদিন দাবি করেছেন দলের শীর্ষ এই 2 নেতা। क्योंकि मुख्यमंत्री डरे हुए और डर के कारण हर दिन अपनी स्थिति को वो बदलते रहते हैं। पहले दिन कुछ कहेंगे, उसके दूसरे दिन कुछ और कहेंगे। कांग्रेस दल की स्थिति स्पष्ट है कि अगर उनको कोई जांच करनी है तो जांच करे। हम अपनी स्थिति पर अटल हैं और भय, उनके बीच में जो भय है उसका कारण एक है, आज के 12 महीने बाद होने वाले निर्वाचन। ক্ষমতা থেকে সরতেই ঝুলি থেকে বেড়াল বেরুতে শুরু হয়েছে। মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের এক সময়কার অত্যন্ত ঘনিষ্ঠ সেনাপতি ভারতীয় জনতা যুব মোর্চার প্রাক্তন সভাপতি মনোহর মাইয়ুম বরিশ শর্মার বিস্ফোরক মন্তব্য সোমবার ঝড় তুলেছে উত্তর পূর্বের ওই রাজ্যে। বর্তমানে রাষ্ট্রপতি শাসনে থাকা মণিপুরে হিংসা ছড়াতে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সরাসরি মদত দিয়েছিলেন, এক ফেসবুক পোস্টে তা ফাঁস করে দিয়েছেন ওই যুব মোর্চা নেতা। তার অভিযোগ, মণিপুরকে ধ্বংস করার পেছনে বীরেন সিংই। তার নির্দেশেই ভিলেজ ডিফেন্স গ্রুপ তৈরি করে হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এমনকি বীরেন সিংয়ের নির্দেশে তিনিও এ ধরনের বেশ কয়েকটি অপারেশনে অংশ নিয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন। দীর্ঘ ফেসবুক পোস্টে বরিশ শর্মার অভিযোগ, সগুনু বিধানসভা কেন্দ্রে মইরা পাইবি সংগঠনটি 500 টাকার বিনিময়ে ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন। এই টাকা বীরেন সিং দিতেন বলে অভিযোগ এই যুব মোর্চা নেতার। উল্লেখ্য, মইরা পাইবি হল মৈতেই মহিলাদের অত্যন্ত প্রভাবশালী সংগঠন। এদিকে সোমবার তার এই বিস্ফোরক পোস্টের বিরুদ্ধে ক্ষোভ জানাতে বরিশ শর্মার বাড়িতে হানা দেন মইরা পাইবির সদস্যরা। তাকে ঘিরে ধরে তারা প্রতিবাদ জানাতে থাকেন, কিন্তু দমে না গিয়ে যুব মোর্চার ওই নেতাকেও চিৎকার করে পাল্টা অভিযোগ করতে শোনা যায়। তার হুমকি, আমার কাছে যেসব তথ্য আছে সব ফাঁস করে দেব। বীরেন সিং কতবার চেষ্টা করবেন আমাকে খুন করতে? এই বীরেন সিং একাই মণিপুরকে শেষ করে দিয়েছেন। আমি সত্য বলেই যাব। এবারের কেন্দ্রীয় সাধারণ বাজেটে দেশের সব শ্রেণীর মানুষের উন্নয়নের কথা বলা হয়েছে। বাজেটে সব শ্রেণীর মানুষের উন্নয়নের দিক নির্দেশ রয়েছে বিস্তৃতভাবে। শিশুদের খেলনা বানানো থেকে শুরু করে মহাকাশ গবেষণার পরিসর বৃদ্ধি, সব ক্ষেত্রেই অর্থ দেওয়া হয়েছে বাজেটে। বিজেপি কাছাড় জেলা কমিটির আহ্বানে সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে এভাবেই বাজেটের ব্যাখ্যা ও বিশ্লেষণ করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। যখনই আমরা কৃষিখণ্ডের কথায় যাব, আমরা মূলত ভাবি যে না, আমাদের প্রোডাকশন তখনই সম্ভব যখন বীজের গুণগত মান উন্নত হয়। এছাড়া তথ্য দিয়ে বাজেটের নানা দিক তুলে ধরে
প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায় বলেছেন, এই বাজেটে কৃষিকে দেশের গ্রোথ ইঞ্জিন হিসেবে উল্লেখ করে আমূল পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছে। যে ইনভেস্টমেন্ট, নিবেশ, আমাদের সরকার নিবেশ যারা করতে চায়, বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে নিবেশ করে, এই প্রাইভেট সেক্টরদেরকে কিভাবে তাদেরকে প্রোৎসাহন দেওয়া যায় এটার দিকে চিন্তা করে একটা বাজেটের মধ্যে প্রভিশন রেখেছেন। নাম্বার 1 হচ্ছে ইনভেস্টমেন্ট ইন হিউম্যান রিসোর্স। আমাদের দেশে জন্ম হচ্ছে যে বাচ্চারা, তাদের যদি খাওয়া দাওয়া, পোষণ, আহার, মেন্টাল হেলথ এগুলোর দিকে যদি আমরা ইনভেস্ট না করি, তাহলে তারা যখন বাচ্চারা যখন বড় হবে, টিনেজ হবে, অ্যাডোলেসেন্ট হবে, তারপরে অ্যাডাল্টহুডে যাবে, দের আউটপুট যাতে প্রপোর্শনেট হয় এগুলো চিন্তা করে এই পোষণ আর আঙ্গনওয়াড়ির উপরে সরকার খুব বিশেষ করে এইবার নজর দিয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের 22তম সমাবর্তন আজ থেকে শুরু হয়েছে। এবার এই সমাবর্তন হচ্ছে 2 দিন ধরে। আজ প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মঞ্চে প্রথা মেনেই সকাল 11টায় চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর ও মুখ্য অতিথিকে নিয়ে প্রসেশন প্রবেশ করে। এরপর সমাবর্তনের নিয়ম মেনে বিভিন্ন বিভাগের কৃতী ছাত্রছাত্রীদের একে একে স্বর্ণপদক, মেধা তালিকা অনুযায়ী ও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির স্মৃতিতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিরা। আজ সমাবর্তনের প্রথম দিন মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্র সরকারের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র কর্নেল কমান্ড্যান্ট তথা সেনা মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সাধনা এস নায়ার। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল কেপি নায়ার। ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের আচার্য অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহা, উপাচার্য রাজীব মোহন পন্থ, রেজিস্ট্রার প্রদোষ কিরণ নাথ সহ অন্যরা। প্রসঙ্গত, এই দুদিনে মোট 6,650 জন কৃতী পড়ুয়াকে পুরস্কার ও ডিগ্রি প্রদান করা হবে। পরে মুখ্য অতিথির ভাষণে সাধনা এস নায়ার পড়ুয়াদের আগামী দিনের জন্য নিয়মানুবর্তিতা, সততা ও পেশাদারিত্বের ওপর জোর দেন। একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলে সমাজ তথা দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। শহরে যানজট। প্রতিনিয়ত যানজটের জন্যে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। জটে আটকা পড়ে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে তাদের। একাংশ মানুষ এই অভিযোগ করে সোচ্চার হচ্ছিলেন। এর ফলে জেলা প্রশাসন ফুটপাত জবরদখল মুক্ত করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চলছে। এর ফলে সমস্যায় পড়েছেন ফুটপাত ব্যবসায়ীরা। আজ বিকল্প ব্যবস্থার দাবিতে ফুটপাত ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে জেলা প্রশাসনের কাছে যান। জেলা শাসকের হাতে তারা তুলে দেন একটি স্মারকপত্র। পরে তারা কথা বলেন সংবাদ মাধ্যমের সঙ্গেও। কি বললেন তারা, দেখুন এই রিপোর্ট। তো এই ফুটপাতের উপরে বেশ করেই আমাদের ফ্যামিলি চলছে। আমরা কমিশনার, আমাদের প্রশাসনের কাছে আমরা অনেকবার দাবি করেছি যে আমরাও বুঝি যে ফুটপাতের মধ্যে এই বিজনেস করতে গেলে, ব্যবসা করতে গেলে ফুটপাতে সাধারণ জনতার অসুবিধা হয়, আমাদেরও খারাপ লাগে অনেক সময়। কিন্তু আমাদের জীবন চালিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে আর কোনো ব্যতিক্রম উপায় নেই। তার কারণে আমরা ফুটপাতের উপরেই কাজ করে যাই। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ হলে রোদের মধ্যে, বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে আমরা কাজ করে যাই, কারণ আমাদের জীবন নির্বাহ করার একটাই উপায়। আমরা প্রশাসনকে অনেকবার জানিয়েছি যে আমাদেরকে একটা সঠিক জায়গা যেখানে আমরা বিজনেস চালিয়ে যেতে পারি, সেই একটা জায়গা যদি কোনো রকম আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়, যেখানে আমাদের ফুটপাত ভাইয়েরা একসাথে ব্যবসা করতে পারবে, এরকম দেওয়া হলে আমাদের এই প্রবলেমটা, শহরের ঝঞ্ঝাটটা সলভ হয়ে যেত। এবারে খেলার খবর। শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী স্মৃতি এ ডিভিশন ক্রিকেট লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাব ওয়েসিস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে তারা আজ 116 রানে হারালো যোগাযোগ সংঘকে। প্রথমে ব্যাট করতে নেমে ক্লাব ওয়েসিস 9 উইকেটে 278 রান করে। 8 নম্বরে নেমে 100 রান করলেন সম্রাট রায়। 6টি 4 ও 8টি 4-এর সাহায্যে সেঞ্চুরি করেন তিনি। এছাড়া শুভম রায় করলেন 55। সাবির লস্কর দখল করেন 3টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে যোগাযোগ সংঘ করে সব উইকেট হারিয়ে 162 রান। দলের পক্ষে সর্বাধিক 39 রান করেন মিহির বর্মন। ক্লাব ওয়েসিসের রাজেশ নাথ দখল করেন 3টি উইকেট। আজ হারের ফলে 2 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 5 নম্বরে রয়েছে যোগাযোগ সংঘ। তাদের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। বার্তালিপি খবর আজ এ পর্যন্তই। শুভরাত্রি।